গুম খুন আয়নাঘরের জন্য ক্ষমা চাইল র্যাব, সুষ্ঠু বিচারের মাধ্যমে দায় মুক্তির প্রার্থনা। থমথমে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাচ্ছে না নৌযান। এবং ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে কাবু উত্তরাঞ্চল, বিপাকে কৃষক, খেটে খাওয়া মানুষ। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সজনে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। র্যাবের আয়নাঘর ছিল বলেও স্বীকার করলেন এর মহাপরিচালক AKM শহীদুর রহমান। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মতামত দেন তিনি। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব মহাপরিচালক। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। এমন আলোচনার পর সংবাদ সম্মেলন করেন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। বলেন, সরকারই বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন এলিট এই ফোর্সের প্রধান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায় মুক্তি সম্ভব বলে মন্তব্য করেন তিনি। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে বিচার কার্য পরিচালনা করছেন। আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই। র্যাব মহাপরিচালক বাহিনীটির শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন। বলেন, র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল। এদিকে প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেফতার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক। আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি। র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা এই দেশের বিস্তার লাভ করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা। থমথমে পরিস্থিতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। বন্ধ রয়েছে সেন্ট মার্টিন নৌ রুটে যাত্রীবাহী নৌযান চলাচল। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। তবে নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচলে আরাকান আর্মির নিষেধাজ্ঞার পর নদের বাংলাদেশ অংশের জলসীমাতে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে টেকনাফ উপজেলা প্রশাসন। ফলে বন্ধ হয়ে গেছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাত্রীবাহী নৌযান এবং মাছ ধরা ট্রলারের চলাচল। টেকনাফ উপজেলা ইউএনও শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, সীমান্তের ওপারের এলাকাটি পুরো দখলে নিয়েছে আরাকান আর্মি, তাই নাফ নদীতে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে। দেশ জুড়ে শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। উত্তরের জেলাগুলোর সঙ্গে কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জ। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 4 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 9টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জেও জেঁকে বসেছে শীত। এই জেলার তাপমাত্রাও নেমে এসেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার দাপট কম থাকলেও তীব্র হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতে কাঁপছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। 10 থেকে 13 ডিগ্রির ঘরে ওঠানামা করছে তাপমাত্রা। তীব্র শীত ও কুয়াশায় জবুথবু রংপুর। উষ্ণতার খোঁজে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন অনেকেই। নীলফামারীতেও কাঁপন ধরিয়েছে শীত। বেশি বিপাকে খেটে খাওয়া দিনমজুর শ্রমিক ও কৃষকরা। ঘন কুয়াশার চাদরে ঢাকা নাটোর জেলা। গত 2 দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এদিকে তীব্র শীতে ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ের হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কাশি প্রথমে হয়েছিল, তারপরে জ্বর আসছে, নিউমোনিয়া, ফিভার, ডায়রিয়া। এটা হচ্ছে 2 মাসের উপরে যেসব বাচ্চার বয়স তাদের। সীমান্তবর্তী জেলা শেরপুরে ঠান্ডা বেড়েই চলেছে। দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন সড়ক মহাসড়ক দিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। নদী ভাঙনে হুমকির মুখে যশোর অভয়নগরের শতবর্ষী বিদ্যালয়। গোপালগঞ্জ পৌর শহরে বেহাল সড়ক চলাচলে চরম দুর্ভোগ। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান কোর অফ ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি কোর অফ ইঞ্জিনিয়ার্স এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশের সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। সম্মেলনে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং ইউনিট অধিনায়করা উপস্থিত ছিলেন। যশোরের অভয়নগর উপজেলায় নদী ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে প্রায় শতবর্ষী সিদ্ধি পাশা ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়টি। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। নদী ভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের অভয়নগর উপজেলার সোনাতলায় ভৈরব নদীর পাড়ে সিদ্ধিপাশা ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয় 1926 খ্রিস্টাব্দে। সময়ের বিবর্তন ও নদী ভাঙনের কবলে পড়ে বিদ্যালয়টি এখন জরাজীর্ণ। ইতিমধ্যে বিদ্যালয়টির 1/3 বেশি চলে গেছে নদীগর্ভে। স্কুলে কোনো ভবন নাই, ছাত্রছাত্রীদের স্কুলে আসতে খুব আসা যাওয়ার জন্য তেমন কোনো ভালো রাস্তা নাই। 200 শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে। আমরা আতঙ্কের মধ্যে আছি এই নদী ভাঙনের কারণে। নদী ভাঙনের কারণে আমাদের স্কুলটি যে কোনো সময় আগামীতে বিলুপ্ত হয়ে যেতে পারে একটা অংশ। আর এই জলাজীর্ণর কারণে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়, বৃষ্টির সময় টিনে পানি পড়ে। প্রতিষ্ঠা লগ্ন থেকে অবহেলিত এই বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন হয়নি বললেই চলে। এছাড়া যাতায়াতের রাস্তা না থাকায় স্কুলটিতে যেতেও আগ্রহ দেখায় না স্থানীয়রা। এই স্কুলে আসা যাওয়ার ব্যবস্থা নাই, একেবারেই বললে চলে। কিছুদিনের ভিতর আমাদের স্কুলটাও বিলুপ্ত হয়ে যেতে পারে এবং আমাদের স্কুলটা সর্বশেষ কর্নারে আছে। দ্রুত আমাদের স্কুলের সংস্কারের প্রয়োজন এবং আমাদের নদী ভাঙনের রোধ করার প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী বন্দর কর্তৃপক্ষ আছে এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদেরকে মিলে একটি প্রজেক্ট নিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এই যে ভাঙন, নদী ভাঙন হোক বা
অবকাঠামোগত যে ক্ষয় সেটা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। যতই দিন যাচ্ছে ততই ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক। নেই ড্রেনেজ ব্যবস্থা, সেই সঙ্গে খানাখন্দে ভরা। সড়কগুলো পৌরবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। গোপালগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া সড়কটিকে এখন খুঁজে পাওয়াই ভার। ছোট বড় অসংখ্য গর্ত আর পানিতে সয়লাব সড়কটি পরিণত হয়েছে ভাগাড়ে। শুধু ইসলামপাড়াই নয়, নতুন বাজার, পুরাতন বাজার রোড, ডিসি রোড, বিনাপানি স্কুল রোড, বেদগ্রাম কবরস্থান, কাঁচা বাজার রোড সহ পৌর এলাকার প্রায় ৭০% সড়কের একই অবস্থা। দুর্ভোগের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। নিরুপায় পৌরবাসী তাই বালু ও ইট ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন নিজ উদ্যোগে। কেউ ৩০০, ৪০০, ৫০০ এরকম টাকা উঠাইয়া রাবিশ, কোয়া, ইট, বালু চালু ফেলাইয়া নিজেরা কাজ করতেছে যাতে মানুষ চলাচল করতে পারে। নাই ৩০ বছর ধরে আমি বাড়ি করছি, ৩০ বছরের জায়গায় ৩০ বছরে আমি কষ্ট করছি। কোন রিক্সা এখানে আসতে চায় না। আর যদি কেউ বলে যে যাবো 10 টাকার ভাড়া, সে বলে যে আমরা 50 টাকা দিতে হবে। একটু বৃষ্টি হইলে এখানে পুরো হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। এখানে আসার সাথে সাথে পরানের ভিতরে একটা চমকে ওঠে যে আমার বাচ্চা নিয়ে আমি যাবো কিভাবে। দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক সংস্কার সহ ড্রেনেজ ব্যবস্থা করার দাবি যাত্রী, চালক সহ এলাকাবাসীর। আমরা চাই যে এই জিনিসটা যাতে ঠিকঠাক করে দেওয়া হয়, এটাই দাবি, এছাড়া আর কোনো কিছু না। গাড়ি চালাইতে গেলে জাকি লাগে, জাকিটা একবারে বুকে লাগে। আমাকে বিয়ারিং গুলো ভেঙে যায়, 1 মাসও ভেঙে যায়, কোনো ভেঙে যায়। আশা করি এই সরকার সব সমান নজরে দেখবে এবং সব জায়গায় সমান কাজ করবে। দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলেন পৌর প্রশাসক। যে সকল রাস্তা সমস্যা হয়েছে সেগুলি আমরা মেরামতের চেষ্টা করছি। একই সাথে আমরা কিছু টেন্ডারের মধ্যে প্রক্রিয়াধীন এবং সামনে যেগুলি আরো নেওয়া দরকার, যেসব প্রজেক্ট নেওয়া দরকার সেগুলো অবশ্যই সেই বিষয়গুলি খেয়াল করা হবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। গুম খুন আয়নাঘরের জন্য ক্ষমা চাইল র্যাব, সুষ্ঠু বিচারের মাধ্যমে দায় মুক্তি প্রার্থনা। থমথমে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাচ্ছে না নৌযান। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে কাবু উত্তরাঞ্চল, বিপাকে কৃষক, খেটে খাওয়া মানুষ। নদী ভাঙনে হুমকির মুখে যশোর অভয়নগরের শতবর্ষী বিদ্যালয়। এবং গোপালগঞ্জ পৌর শহরে বেহাল সড়ক চলাচলে চরম দুর্ভোগ। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।